সৃজনকে থামাতে অদ্ভুত কাণ্ড করলো পর্ণা, যা দেখে চমকে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে ইন্দ্রকুমারের কথা শুনে সবাই চমকে যায়। টক শোতে ইন্দ্রকুমার বর্ষার নামে যাতা বলতে থাকে আর বলতে থাকে যে আমাকে এরকম ভাবে ব্যবহার করতে চাইবে সেটা আমি জানতাম না। তারপরে আমি যখন না করে দিয়েছি তখনই সে বর্ষা দত্ত আমাকে হুমকি দিয়েছিল যে আমাকে শ্লীলতাহানির কেস করবে যদি আমি ওর কথা না শুনি। দেখুন, আমি চাই সব শিল্পীরাই ওদের নিজেদের যোগ্যতায় উপরে উঠুক, কিন্তু এরকম ভাবে শর্টকাট ব্যবহার করে কেউ কাউকে ব্ল্যাকমেল করে এভাবে উপরে উঠুক সেটা আমি চাই না। তাই আমার আমার জাতির উদ্দেশ্যে আমার এটাই বলার থাকবে যে সবাই যেন যার যার যোগ্যতায় শেষে উপরে উঠতে পারে। এসব কিছু বলে বলতে থাকে যে আমার কারো উপর কোনো রাগ নেই, আমি একমাত্র চাই আমার যে ফ্যান ফলোয়ার গুলো আছে তারাই যেন এর বিচার করে। এসব কিছু বলে ইন্দ্রকুমার ওখানেই টকশোটা অফ করে দেয়। তখন পর্ণা বলতে থাকে এই লোকটা একটা মিথ্যেবাদী, কত ভালো করে সাজিয়ে গুছিয়ে কতগুলো মিথ্যে কথা বলে দিল। তখন সৃজন বলতে থাকে ইচ্ছে করছে ওকে গিয়ে মেরে ওর হাত পা ভেঙে দেই। তখন চয়ন বলতে থাকে না সৃজন দা, এগুলো করলে হবে না, একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে। ওইদিকে কৃষ্ণা পুরো ভেঙে পড়ে আর কাঁদতে থাকে আর বলতে থাকে বর্ষার নামটাও তো সবার সামনে বলে দিল। তখন রুচিরা বলতে থাকে জানি, কায়দা করে ইচ্ছে করে নামটা সবার সামনে বলে দিল। ঠিক তখনই পিকলু দেখতে পায় যে অনলাইনে সবাই বর্ষাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করছে। তারপরে পিকলু পর্ণাকে বলতে থাকে দেখ দিদি ভাই, অনলাইনে সবাই কি বাজে বাজে কমেন্ট করছে বর্ষাকে। তখন সৃজন সহ সবাই দেখে বলতে থাকে তাই তো। তারপরে দেখা যাবে বর্ষা পুরো ভেঙে পড়ে। ওইদিকে সবাই মিলে বলতে থাকে যে এটার একটা বিহিত করতে হবে। তখন পর্ণা বলে আমি তো কিছুতেই ওই ইন্দ্র কুমারকে ছাড়বো না, এমন জালে জড়াবো না যে সারা জীবনের জন্য ফেসে যাবে। পরের দিন সকাল সকাল দেখা যাবে পিকলু, চয়ন সবাই মিলে সে বর্ষার ছবি আর কমেন্ট দেখতে থাকে। তখন পর্ণা বলতে থাকে পিকলু, আর কেউ কি বর্ষার নামে কিছু লিখেছিল? তখন পিকলু বলতে থাকে দিদি ভাই, কে কি লিখেনি সেটা বল, কমেন্ট তো আসছেই। তখন চয়ন বলতে থাকে যে যা পারছে তাই লিখছে, আমার না এসব একদম ভালো লাগছে না। তখন পর্ণা বলে তোমরা না এসব দেখা বন্ধই করে দাও। আর এই পিকলু, তুই বর্ষার ফোনটা নিয়ে নিয়েছিলি তো? তখন পিকলু বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছিলাম। তখন পর্ণা বলতে থাকে যে বর্ষার এগুলো দেখার একদম দরকার নেই। আর তখন চয়ন বলতে থাকে জানো তো, কেউ কেউ লিখছে যে টাকার জন্য নাকি ইন্দ্রকুমারকে ফাঁসিয়েছে বর্ষা। তারপরে সৃজন বলতে থাকে মানুষ বর্ষার পিছনের কথাগুলো কেন যে উঠাচ্ছে এসবের সাথে পিছনের কথার কি সম্পর্ক সেটাই বুঝতে পারছি না। মানুষ যে কি পায়। তখন পর্ণা বলে এই হলো মানুষের দোষ, কিছু একটা পেলে সত্যি কি মিথ্যে যাচাই না করেই উল্টাপাল্টা লেখা শুরু করে, কমেন্ট করা শুরু করে। তখন রুচিরা বলে একদম ঠিক বলেছো পর্ণা। ঠিক তখনই দেখা যাবে পাড়ার কিছু লোক এসে বলতে থাকে এই কৃষ্ণা, কৃষ্ণা কোথায়? তখন পর্ণা বলে এই এদেরই বাকি ছিল। তারপরে রুচিরা বলতে থাকে ভালো খবর শুনলে কোনোদিনও আসে না, যে একটু খারাপ খবর শুনে এই চলে আসে। তখন পাড়ার সবাই এসে বলতে থাকে যে কি ব্যাপার কৃষ্ণা, বর্ষার নামে কি শুনলাম, নিউজে তো খালি দেখাচ্ছে, সেই জন্য দেখতে আসলাম আর কি। তখন বর্ষাকে সৃজনের বাবা বলতে থাকে বর্ষা তুমি ভিতরে চলে যাও, আমরা কথা বলছি। তারপরে পাড়ার লোকজনরা বলতে থাকে না, মিডিয়াতে যেসব দেখাচ্ছে তাই আর কি জানতে আসলাম যে কি হয়েছে। ঠিক তখনই পর্ণা বলতে থাকে আপনাদের কাছে হাত জোড় করে আমি ক্ষমা চাইছি, প্লিজ এগুলো নিয়ে আর কোনো কথা বলবেন না। এগুলো নিয়ে এমনিতেই আমাদের সবার মন খারাপ, তাই প্লিজ এগুলো আর ঘাটাঘাটি করবেন না আপনারা। ঠিক তখনই দেখা যাবে ইন্দ্রকুমারের ফ্যান ফলোয়াররা এসেই ইন্দ্রকুমারের ছবি নিয়ে স্লোগান করতে থাকে আর বলতে থাকে হায় হায় বর্ষা হায় হায়। তারপরেই বর্ষার নামে অনেক খারাপ খারাপ বাজে মন্তব্য করতে থাকে আর দত্ত বাড়িতে ইট ছুটতে থাকে। তখন সৃজন বলতে থাকে এসব কি করছেন আপনারা, কি করছেন? কিন্তু কেউ থামে না। তখনই পাড়ার লোকজন বলতে থাকে এখানে কেন যে এসেছিলাম মরতে, দূর, ভালো লাগছে না। ঠিক তখনই লোকজন ইট ছুড়তে থাকলেই জেঠু বাহির থেকে আসলে বাহিরে দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যায়। তখন লোকজন বলতে থাকে না এভাবে হবে না, এই মেয়েটা এভাবে বের হবে না, চল তো ভিতরে যাই, তারপরে ওই বর্ষা দত্তকে টেনে বাহিরে নিয়ে আসবো, ঠিক আছে? এটা শুনে জেঠু ভিতরে এসে সাথে সাথে দরজাটা লাগিয়ে দেয়। তখন লোকজন বাহির থেকে দরজাটা ঠেলতে থাকে। তখন জেঠুকে সৃজন বলতে থাকে জেঠু কি হয়েছে? তখন জেঠু বলতে থাকে ওরা তো এখনই ভিতরে চলে আসতো রে, ভিতরে এসে বর্ষাকে তুলে নিয়ে যেত। তখন পর্ণা সহ বাড়ির সবাই অবাক হয়ে যায়।
তারপরে দেখা যাবে লোকজন ঠিকই দরজা ভেঙে ভিতরে চলে আসে আর কতগুলো ছেলে এসে বলতে থাকে, আগে এই মেয়েটাকে তোল, তারপরে বাকি সব দেখা যাবে। তখনই পর্ণা এই পরিস্থিতি দেখে একটা লাঠি হাতে নিয়ে নেয় আর বলতে থাকে, খবরদার, বর্ষার দিকে কেউ হাত বাড়ালে আজকে সবার হাত আমি গুঁড়ো করে দেব। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন এই ছেলেগুলো বলতে থাকে, দেখুন, এখান থেকে সরে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই সৃজনরা সবাই মিলে এগিয়ে আসে আর বলতে থাকে, এত বড় সাহস তোদের, আমাদের চোখের সামনে দিয়ে আমাদের বাড়ির মেয়েকে তোরা তুলে নিয়ে যাবি? তোদের এত বড় সাহস কে দিয়েছে? তখন পাড়ার লোকজনও এগিয়ে আসে আর বলতে থাকে, হ্যাঁ, আমাদের পাড়া থেকে আমাদের মেয়ে উঠিয়ে নেওয়া যাবে? এত বড় সাহস! আমরাও আছি, সৃজন চয়ন, তোদের সাথে আমরাও আছি। এই বলে সবাই মিলে সে ছেলেগুলোকে আটকাতে থাকে। ঠিক তখনই ওখান থেকে একটা ছেলে একটা ইট ছুঁড়ে মারলে পর্ণার মাথায় লাগে। আর তখনই পর্ণা চিৎকার করে ওঠে। তারপরে পর্ণা বসে পড়লেই সৃজন সবাইকে ধাক্কা দিয়ে ফেলে পর্ণার কাছে আসে আর এসে বলতে থাকে, পর্ণা, কি হলো আপনার? তখনই দেখতে পায় পর্ণার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তখন ঠাম্মি বলতে থাকে, এ কি সর্বনাশ হলো দিদি ভাই, রক্ত যে থামছে না। তখনই সৃজন সে রক্তগুলো নিজের হাতে নিয়ে নেয় আর অনেক রাগান্বিত হয়ে যায়। তারপরে ইচ্ছে মতো সেই ছেলেগুলোকে পিটাতে থাকে, যা দেখে পর্ণা সহ সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরেই সবাইকে পিটিয়ে আধমরা বানিয়ে ফেলে সৃজন। তারপরে একজন করে বাহিরে ছুটতে থাকে। তখন বাহিরে গিয়ে ছেলেগুলো বলতে থাকে, না, ভিতরে ওই বর্ষা দত্ত ভাই সবাইকে মেরে একদম আধমরা বানিয়ে দিচ্ছে। তারপরে সৃজন সবাইকে মারতে মারতে বাহিরে লাথি দিয়ে দিয়ে ফেলতে থাকে আর একটা ছেলেকে মাথার উপরে করে নিয়ে এসে বাহিরে ছুঁড়ে ফেলে। তারপরে দেখা যাবে যে গুন্ডাগুলো আরো বাকি আছে সেগুলোকেও মারতে থাকে সৃজন। তখন পিকলু বলতে থাকে, দিদির তার ছিঁড়ে গেলে কি হয় সেটা তো দেখেছি, কিন্তু সৃজন তার রেগে গেলে যে কি হতে পারে সে তো দেখছি আরো তার কাটা, কিছুতেই তো থামছে না। তখন সবাই মিলে থামানোর চেষ্টা করলেও সৃজন কারো কোনো কথা শোনে না, ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন ঠাম্মি বলতে থাকে, আরে সৃজন, থাম থাম। তখন জেঠু বলতে থাকে, আরে ভাইপো, এবার থাম, ওদের শিক্ষা হয়ে গেছে, ওরা আর কখনো এরকম কাজ করবে না, বুঝতে পেরেছিস? কিন্তু সৃজন কোনো কথা শোনে না, ওদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। ঠিক তখনই পর্ণা ছুটে চলে যায় সৃজনের কাছে আর সৃজনের এই কাণ্ড দেখে সৃজনকে পিছন থেকে জড়িয়ে ধরে, কারণ সৃজন একটা ছেলের গলা টিপে ধরেছিল, কিছুতেই ছাড়ছিল না। তখনই পর্ণা পিছন থেকে জড়িয়ে ধরলেই সৃজন ভাবে যে কোনো গুন্ডা ধরেছে। তখন সৃজন মারতে গেলেই দেখতে পায় পর্ণা। তখন পর্ণাকে দেখে সৃজন রাগটা অনেকটা কন্ট্রোল করে আর পর্ণার দিকে তাকিয়ে থাকে। এদিকে পর্ণার সৃজনের এই কাণ্ড দেখে দত্তবাড়ির সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখন ঠাম্মি বলতে থাকে, এই না হলে আমার দিদি ভাই, আমার দাদু ভাইকে একমাত্র আমার দিদি ভাই সামলাতে পারে। এই বলেই সবাই খুশি হয়ে যায় আর তাকিয়ে থাকে পর্ণার সৃজনের দিকে। ওইদিকে পর্ণা সৃজনের দিকে তাকিয়ে আছে আর সৃজনও পর্ণার দিকে তাকিয়ে আছে। তখন পর্ণা বলতে থাকে, সৃজন বাবু, আপনি কি করছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওদেরকে ছাড়ুন, এবার ছাড়ুন। তখন সৃজন অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থেকে বলতে থাকে, না পর্ণা, আপনার গায়ে হাত তুলেছে, এত বড় সাহস ওদের, ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না। আপনার রক্ত জড়িয়েছে, ওদেরকে আমি এভাবেই ছেড়ে দেব? যা শুনে পর্ণা অবাক দৃষ্টিতে সৃজনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।